নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। সোমবার সন্ধ্যা 6টায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনার বিমান। আজ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপরে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন শেখ হাসিনা। তারপর বাংলাদেশের ক্ষমতা চলে যায় সেনাবাহিনীর হাতে। ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রথম বিক্ষোভ শুরু হয়। একটা সময় এই বিক্ষোভ চরম রূপ ধারণ করে। বাংলাদেশের আরক্ষা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় প্রদান করে। 100%-এর মধ্যে মুক্তিযুদ্ধের শহীদদের পরিবারের জন্য শুধুমাত্র 5% সংরক্ষণের রায় দেয় সেই দেশের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শেখ হাসিনার সরকার কোটা সংরক্ষণ নিয়ে নতুন করে নোটিশ জারি করে। কিন্তু তারপরও অশান্ত বাংলাদেশ শান্ত হয়নি। নতুন করে 8 দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা শুরু করে আন্দোলন। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে দেশের 18 জেলায় নিহত হয়েছেন 79 জন। নিহতদের মধ্যে পুলিশ কর্মীও রয়েছেন। পরিস্থিতি বিচার করে রবিবার সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করা হয় বাংলাদেশে। রাস্তায় নেমে সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ ও বিক্ষোভকারীরা। ঢাকা ছাড়াও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বগুড়া, পাবনা, রংপুর, মাগুরা, কুমিল্লা, বরিশাল ও ফেনীতে। রাস্তায় নেমে সংঘর্ষের পাশাপাশি সরকার বিরোধীরা ডাক দিয়েছেন অসহযোগিতার। তাদের স্বাভাবিক কোনো ট্যাক্স দেবে না, কোনো কাট তাদের দাবি, কোনো ট্যাক্স দেবেন না, কোনো সার্ভিস চার্জ দেবেন না। অফিস আদালত খোলা থাকলেও মানুষজন রাস্তায় বের হতে পারছে না, কারণ বিক্ষোভকারীরা তাদের রাস্তা অবরোধ করছেন। আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্ট সহ দেশের সব আদালতের কাজকর্ম বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। দেশ ছাড়ার পূর্বে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। 45 মিনিট সময় তাঁকে দেওয়া হয়েছিল। সেই সময় মেনেই দেশ ছাড়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পূর্বে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তাও তিনি করতে পারেননি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা যায়। স্লোগানও দিতে থাকে উচ্ছ্বসিত জনগণ। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে গণভবনে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল। বাংলাদেশ সেনার কাছে শেখ হাসিনার ছেলে আবেদন জানিয়েছেন কোনো অনির্বাচিত কাউকে সরকার গঠন করা থেকে যেন আটকানো হয়। পাশাপাশি আরও জানানো হয়েছে, সংবিধান মেনে এই দেশ ও দেশবাসীর নিরাপত্তা আপনাদের হাতে। ইতিমধ্যেই বাংলাদেশ জুড়ে মন্ত্রী, সাংসদদের বাড়ি সহ আওয়ামী লীগের বিভিন্ন দপ্তরে হামলা চালাতে শুরু করেছে বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের অন্তত 20টি অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই বাংলাদেশের ক্ষমতা চলে যায় সেনাবাহিনীর হাতে। তারপর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখার অনুরোধ করে সেনাপ্রধানের বক্তব্য, দেশে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে, তবে সেনাবাহিনীর উপর আস্থা রাখুন, সমস্ত হত্যার বিচার করা হবে, সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে আলোচনা করা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালানো হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত
ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। সোমবার সন্ধ্যা 6টায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বায়ুসেনা ঘাঁটি অবতরণ করেন শেখ হাসিনার বিমান। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতে তিনি লন্ডনে উড়ান ধরতে পারেন। তারপরে জানা যায় ব্রিটেন হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে, যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি। তবে তেমন হলে হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউসে থাকতে পারেন। এদিকে সরকারের পতনের পরে উন্মত্ত জনতা ভাঙচুর করে জ্বালিয়ে দিল মুজিবের স্মৃতি বিজড়িত সেই ভবনটি। শুধু মুজিব নন, ঢাকা শহরের ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের শিশু শেখ রাসেল, 2 পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালও নিহত হয়েছিলেন ঘাতকের বুলেটে। বিদেশে থাকায় বেঁচে গিয়েছিলেন মুজিবের 2 কন্যা হাসিনা এবং রেহানা। ঘটনাচক্রে সোমবার তারা দুজন সেনার কপ্টারে ঢাকা ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই আগুনে ছাই হয়ে গেল মুজিবের স্মৃতি বিজড়িত 32 নম্বর ধানমন্ডি রোডের সেই সংগ্রহশালা। হাতে খুব বেশি সময় ছিল না, একেবারে নীরবে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে তিনি প্রথমে ভারতে আসেন। ভারত থেকে তিনি লন্ডন ছেলের কাছে পাড়ি দিতে পারেন বলে খবর। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এই পরিণতি এড়াতে পারতেন শেখ হাসিনা, কিন্তু তার জেদ শেষ পর্যন্ত তার এই অবস্থা ডেকে এনেছে। শেখ হাসিনা দেশে ছাড়ার পর একের পর এক সরকারি ভবনে হামলা চালিয়েছে জনতা। বঙ্গভবন, প্রধান বিচারপতির ভবন, সংসদ ভবন, সুধা ভবনে লুটপাট চালায় জনতা। ভাঙা হয় শেখ মুজিবের মূর্তি। গণভবন থেকে নানা পণ্য নিয়ে যেতে দেখা গেছে মানুষকে। এদিকে সংসদ ভবনে জনতার স্রোত লক্ষ্য করা গেছে। সংসদ ভবনের ভেতর থেকে মানুষকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। ধানমন্ডির সুধা সদনেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। বিকেল 5:30 নাগাদ সুধা সদনে ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। শান্তন টিভি। এদিকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের সীমান্ত। ভারত এবং বাংলাদেশের মধ্যে সড়ক, রেল এবং আকাশ পথে যোগাযোগ আপাতত বন্ধ। সোমবার রাত 11টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও। গত কয়েকদিন ধরে ভারত আর বাংলাদেশের মধ্যে সমস্ত ট্রেন বন্ধ রয়েছে। বন্ধ ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাস পরিষেবাও। ফলে সোমবার দুপুরের পর থেকে ভারত বাংলাদেশ যাতায়াতের আর কোনো পথেই খোলা নেই, যা দুশ্চিন্তায় ফেলেছে কাঁটাতারের দুপারের মানুষকে। বাংলাদেশ সীমান্তে আটকে পড়েছে ভারতে আসার শতিনেক মালবাহী ট্রাক। বিভিন্ন সূত্রের খবর, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বহু পরিবারই সেখানে নিরাপত্তার অভাব বোধ করছেন। সীমান্ত পেরিয়ে এপার বাংলায় আসতে চাইছেন তারা, কিন্তু চাইলেও আপাতত ফেরার উপায় নেই। ইতিমধ্যে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া LPAI পেট্রোপোল সীমান্ত বন্ধ করে দিয়েছে, যার ফলে বাণিজ্য পরিবহন বন্ধ তো হয়েছেই, বন্ধ রয়েছে যাত্রী পরিবহনও। সোমবার এয়ার ইন্ডিয়া সহ ভারতের বহু বিমান পরিবহন সংস্থা বাংলাদেশে বিমান পরিষেবা আপাতত বন্ধ করেছে। ত্রিপুরার প্রভারী হয়ে রাজ্যে আসলেন রাজদীপ রায়। সোমবার বিকেলে তিনি রেল দিয়ে আগরতলা বাধারঘাট রেল স্টেশনে এসে নামেন। তারপর প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব তাঁকে স্বাগত জানান। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরা একটি সুন্দর রাজ্য, দল তাঁকে এই রাজ্যে সাংগঠনিক দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছে এবং রাজ্যের মানুষ চেয়েছে বলেই তিনি ত্রিপুরেশ্বরী মায়ের মাটিতে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি এদিন পঞ্চায়েত নির্বাচন
প্রসঙ্গে বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ৭১% আসনে জয়ী হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থীরা। বাকি ৩০টি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়যুক্ত হবে। এতে গ্রাম ত্রিপুরাবাসীর উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন প্রভারী। মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ দীর্ঘকাল থেকে এখানে জনসাধারণের উপরে বর্ষিত। আমাদের দল ভারতীয় জনতা পার্টি বিগত ৬-৭ বছর থেকে এখানে সরকারে আছে এবং দল আমাকে দায়িত্ব দিয়েছে যে এই অঞ্চলের সঙ্গে মিলেমিশে এই অঞ্চলের জনসাধারণ দলীয় কার্যকর্তাদের সঙ্গে মিলে কাজ করার জন্য। আমি প্রাথমিকভাবে দলের সর্বস্তরের কার্যকর্তা, বিশেষ করে ত্রিপুরার আমার ভাইদের, আমার বোনদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে আদর আপ্যায়ন করেছেন এবং তারা হয়তো মন থেকে চেয়েছেন বলে আজকে জেপি নাড্ডাজি, বিএল সন্তোষজি এবং নরেন্দ্র মোদীজির মতন ভারতীয় জনতা পার্টি। গত কয়েকদিন ধরে বিশ্রামগঞ্জ বাজারে চোরের উপদ্রব বেড়েছে। বিভিন্ন দোকানপাট থেকে চুরি হয়ে যাচ্ছে সামগ্রী। সকালবেলা দোকানে এসে মালিকরা দেখছেন থাবা বসিয়েছে চোর। একইভাবে রবিবার রাতের বেলা বাজারের এক ব্যবসায়ীর দোকানে থাবা বসিয়েছে চোর। তিনি নিয়ে যায় ৫০ থেকে ৬০ হাজার টাকা জিনিসপত্র। এই বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন বাজার কমিটির সভাপতি। আমি সকালবেলা দেখি যে আমার দোকানে শাটারটা খুলেই দিয়ে যে সব মাল এলোমেলো করে রাখছে ভালো যা, আর এই দিকে টিন খোলা মাল, বহু টাকার মাল লেগে গেছে এবং এই দিক দিয়ে টিনটা খোলা, এই দিক খোলাতে এবং সামনের থেকে চকম দেয় না, চকম দুইটা ছোটো দিক দিয়ে গেছে, বিস্কুটের ফেটি সব পালা গেছে, মেঘে টিকে সব এখানে পড়ে রয়েছে। পড়ে দেয় আপনার মধ্যে আমি দেখাইলাম বাজার কমিটির। আর এখানে আমি ২৫ বছর ধরে দোকানদারি করি, আর কোনোদিন আমার চুরি হয়েছে না। কিন্তু ইদানিং ধরে বিশ্রামগত কয়েক দোকানে চুরি হইতে আছে, কিন্তু আর তো দেখলাম না। কিন্তু আমার তো পাশে থানা, তারা কী ডিউটি কী করে সেটাও বুঝতে পারবো। বাজারই তো আমার বাড়ি, বাজারের পাশেই থানা। আপনার নামটা কি? জায়গা নিবারণ। কত টাকার আনুমানিক মাল? ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে ফটিকরায় বাজারে নির্বাচনী সভা ও মিছিল অনুষ্ঠিত হয় সোমবার। এদিন সিপিআইএমের দলীয় অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বাজার পরিক্রমা করে পুনরায় মিছিলটি দলীয় সামনে এসে মিলিত হয়। তারপর শুরু হয় নির্বাচনী সভায় নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বাম বিধায়ক সুধন দাস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সত্যবান দাস। সিপিআইএম নেতা রতন দাস বক্তব্য রেখে বলেন, পঞ্চায়েত সুষ্ঠুভাবে চালাতে গেলে বিজেপিকে পরাস্ত করতে হবে। অপরদিকে পাবিয়াছড়া এবং ফটিকরায় এলাকার শাসক দলের নানা দুর্নীতির খতিয়ান তুলে ধরেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব। ভারতবর্ষের মানুষ বিচার বিশ্লেষণ করতে শুরু করেছে। বিজেপির হাতে এককভাবে ক্ষমতা ছেড়ে দিতে রাজি নেই। এই বিজেপিকে পরাজিত করতে হবে মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষ বেঁচে থাকার স্বার্থে এই বিজেপিকে পরাজিত করতে হবে। ভারতবর্ষ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাই পঞ্চায়েত নির্বাচন যেখানে আমাদের প্রার্থীরা আছে, বিজেপি বিরোধী প্রার্থীরা আছে, ইন্ডিয়া মঞ্চের প্রার্থীরা আছে, জেলা পরিষদ, পঞ্চায়েত। সিপাহীজলা জেলা পরিষদের ৩ নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক বর্তমানে সিপাহীজলা জেলার উত্তরাংশের জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। সেখানে বিজেপির প্রার্থী গৌরাঙ্গ ভৌমিকের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস এবং সিপিএম। ত্রিমুখী লড়াইয়ে জয় সুনিশ্চিত করতে ময়দানে ঝাঁপিয়েছে বিজেপির কার্যকর্তারা। কমলাসাগর বিধানসভায় যদিও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে। সোমবার গৌরাঙ্গ ভৌমিকের সমর্থনে কমলাসাগর মণ্ডল কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি হয়। র্যালিটি গোকুলনগর এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করে মণ্ডল কার্যালয়ের সামনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশ নেন প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক, বিধায়ক অন্তরা সরকার, দ্বীপ সহ অন্যান্যরা। শ্রীযুক্ত গৌরাঙ্গ ভৌমিকের সমর্থনে আজ কমলাসাগর মণ্ডলে মহা মিছিল আমরা করেছি। এই মহা মিছিলে আমাদের সাথে আছেন আমাদের কমলাসাগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় চিত্তরঞ্জন দেবনাথ মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি শ্রদ্ধেয় মদন লস্কর মহোদয় এবং আমাদের জেলা পরিষদ প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক মহোদয় এবং আমাদের ৫ জুলাই তথা সোমবার এসইউসিআই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের
48তম প্রয়াণ বার্ষিকী সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন সকালে রাজ্য কার্যালয়ে পতাকা উত্তোলন এবং তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিকেলে আগরতলা প্রেস ক্লাবে এক স্মরণ সভার আয়োজন করা হয়। প্রথমে প্রয়াত নেতা শিবদাস ঘোষের প্রতিকৃতিতে দল ও গণসংগঠনগুলির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য করা হয়। পরে শিবদাস ঘোষের ওপর রচিত সঙ্গীত পরিবেশিত হয়। পরে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেড়া বলেন, মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের স্মরণ দিবস পালন করছি এমন সময় যখন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দেশের বুর্জোয়া শ্রেণীর ইচ্ছে অনুযায়ী বিজেপি জোট কেন্দ্রীয় সরকারি ক্ষমতায় আসীন হয়েছে। যদিও তাদের জনবিরোধী পদক্ষেপের কারণে জনবিক্ষোভের ফলশ্রুতিতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তৃতীয়বার ক্ষমতায় আসীন হয়ে তারা একইভাবে কর্পোরেটদের স্বার্থ রক্ষায় একের পর এক জনবিরোধী পদক্ষেপ নিচ্ছে। পরিণতিতে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি, কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে জনজীবনে দুর্ভোগ বেড়েই চলেছে বলে জানান তিনি। পছন্দের শক্তি বিজেপি এই ক্ষমতায় এনেছে, যদিও বিজেপির জনস্বার্থ বিরোধী কর্পোরেট হিসাব নীতির কারণে জনসাধারণের ভেতরে যে ক্ষোভ বিক্ষোভ ব্যাপকভাবে বাড়ছিল তার প্রতিফলন ঘটেছে নির্বাচনে, যার ফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারেনি। তাদের কর্পোরেট পেশা যে সমস্ত অর্থনৈতিক নীতি তারা গ্রহণ করেছে তার পরিণতিতে জনসাধারণের জীবনের সর্বদিক থেকে আপনারা সকলের সংকট জর্জরিত। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।